হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 11 নম্বর অধ্যায়ের 142 নম্বর পেজ ডেসক্রাইব করব। সাথে আমি নিজে করি 11.3ও ডেসক্রাইব করব। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 141 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি, তো আজকে নিজে করি 11.3 থেকে শুরু করছি। তো 1 নম্বরে কি দিয়েছে দেখো, নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি। বর্গ মানে কি বলেছিলাম না, যে সংখ্যাটা আমাদের দেবে সেই সংখ্যাটাকে আমি দুবার গুণ করে দেব। তো 1 নম্বরে দিয়েছে দেখো 0.7, তো এর বর্গ করব। তো চলো দেখে নি, 0.7 এটা 1 নম্বরেরটা, এর বর্গ করে পাই, বর্গ করে পাই। তো তোমাদের এখানে লিখতে হবে 0.7 এটার হোল স্কোয়ার করে দেব, মানে মাথায় 2 লিখে দেব, এবং বর্গ করে পাই এই কথাটা লেখার পরে কিন্তু তুমি এইটাকে লিখতে পারবে। অনেকে ডাইরেক্টলি 0.7 পরের লাইনে ইকুয়াল দিয়ে 0.7 এর হোল স্কোয়ার করে দেয়, এটা কিন্তু কোনোভাবেই করা যায় না, কারণ এই লাইন থেকে এই লাইনটা অটোমেটিক্যালি কোনোভাবেই কিন্তু আসে না, সেই জন্য। তাহলে এখন বর্গ করলে কত পাবে না, 7 7 কত হয়, 49 হয়। আমি 49টা লিখে নিলাম। এবং দশমিকের পর এখানে কতগুলো ডিজিট আছে দেখে নাও, দশমিকের পর একটাই ডিজিট আছে, যেটা হচ্ছে 7। তাহলে এইখানে যে নাম্বারটা আমরা পেয়েছি সেই নাম্বারটার পিছন দিক থেকে আমি দুটো ডিজিট আগে কিন্তু দশমিকটা বসিয়ে দেব। এই যে এইখানে বসিয়ে দিলাম। দশমিক যেহেতু খুব ছোট ও একটু ভয় পায়, সেই কারণে তার আগে আমি একটা শূন্য বসিয়ে দেব। মানে তোমাকে এখানে দশমিকের পর যতগুলো ডিজিট দেবে, যদি একটা ডিজিট দেয় তাহলে তার ডবল করে নেবে। একের ডবল কত, 2, তাহলে দুটো ডিজিটের আগে বসাবে। যদি পয়েন্টের পর ধরো দুটো ডিজিট থাকতো তাহলে তুমি কি করতে না, 2 এর ডবল কত হয়, 4 হয়, তাহলে পিছন দিক থেকে 4টে ডিজিটের আগে কিন্তু তোমাকে দশমিকটা বসিয়ে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের নাম্বার 1 এরটা বলে দিলাম, নাম্বার 2 এরটা দেখো যেটা বলছিলাম সেই প্যাটার্নে কিন্তু দিয়েছে। তো চলো এখন করে নিই নাম্বার 2। নাম্বার 2 তে দিয়েছে 0.16 এর বর্গ করে পাই, বর্গ করে পাই, সমান দিয়ে লিখে নিচ্ছি 0.16। এবার এটার স্কোয়ার। তাহলে এখানে আমি কি করব, দশমিক ছাড়া আমি সংখ্যাটাকে দেখব। সেটা কি না, 16 রয়েছে, 16 সাথে 16 গুণ করলে কত হয় না, 256 হয়। তাহলে এখানে দশমিকের পর কটা ডিজিট আছে দেখে নাও, দুটো ডিজিট আছে। তাহলে 2 এর ডবল কত, 2 2 এ 4, তার মানে পিছন দিক থেকে 4টে ডিজিটের আগে কিন্তু তোমাকে দশমিকটা বসাতে হবে। এই ক্ষেত্রে দেখো 4টে ডিজিট নেই, তাহলে আমি কি করব, সামনে একটা শূন্য বসিয়ে নেব। এবার আমি 4টে ডিজিট তৈরি করে নিলাম। এইবার আমি 4টে ডিজিটের আগে দেখো দশমিকটাকে বসাতে পারবো। এখন দশমিকের আগে কি করব, সব সময় একটা শূন্য আমি লিখে নেব। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। চলো এবার চলে যাই নাম্বার 3 তে। নাম্বার 3 এরটা কি দিয়েছে দেখো, 0.08 দিয়েছে, এর বর্গ বার করতে দিয়েছে। তাহলে 0.08 এর বর্গ করে পাই। কি লিখবে না, ইকুয়াল দেবে 0.08 লিখলাম। এর এবার কি করব না, বর্গ করে দেব। এই যে, তো এরপর কি লিখবো আমি না, দশমিক ছাড়া সংখ্যা দেখব। দশমিক ছাড়া যদি আমি সংখ্যা দেখি তাহলে এখানে হচ্ছে শুধু 8 থাকছে, মানে 008 বলাও যা, শুধু 8 বলাও তাই। তাহলে তাহলে 8 কে দুবার আমি গুণ করব, 8 8 কত না 64। তাহলে এখন কতগুলো ডিজিট হলো। এখন আমরা কি দেখব, এখানে দশমিকের পর কটা ডিজিট আছে। দশমিকের পর দেখো দুটো ডিজিট আছে, একটা 0 একটা 8। তাহলে দুটো ডিজিট মানে হচ্ছে 2 এর ডবল করতে হবে, তার মানে 4টে ডিজিট। এবার এখানে তো আমার দুটো ডিজিট হয়ে আছে, তাহলে আমি কি করব না, 4টে ডিজিট তৈরি করে নেব। একটা দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে এখন দেখো টোটাল 4টে ডিজিট হয়ে গেল।
এখন আমি কি করব, 4টে ডিজিটের আগেই দশমিকটাকে জাস্ট বসিয়ে দেব। এবং দশমিকের আগে যদি কোনো ধরনের নাম্বার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা শূন্য বসিয়ে নেব। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4-এ। 4-এরটা দেখো দিয়েছে 0.25, একদম নাম্বার 2-এরটার মতন। তো 4-এরটা করে নিচ্ছি 0.25 এর বর্গ করে পাই। কি লিখবো না 0.25 এর বর্গ ইকুয়াল দিলাম, দশমিক ছাড়া সংখ্যাটাকে দেখবো, তার মানে শুধু 25 পড়ে আছে। 25 25 কত হয় না 625 হয়। এখন এখানে দেখবো দশমিকের পর কটা ডিজিট আছে। দশমিকের পর দেখো দুটো ডিজিট আছে, তাহলে 2 এর ডবল কত 4, তার মানে পিছন দিক থেকে 4টে ডিজিটের আগে কিন্তু আমি দশমিকটাকে বসাবো। এখন এখানে যেহেতু 3টে ডিজিট আছে সেই কারণে আমি কিন্তু একটা শূন্য বসিয়ে 4টে ডিজিট করে নেব। এবার দেখো পিছন দিক থেকে আমি কিন্তু 4টে ডিজিটের আগে দশমিকটাকে বসাতে পারছি। দশমিকের আগে যেহেতু কোনো সংখ্যা নেই সেই জন্য আমরা একটা শূন্য বসিয়ে নেব। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 2-তে। তো দেখো নাম্বার 2-তে কি বলেছে, দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। তো এই ক্ষেত্রে তোমাকে দশমিক সংখ্যার বিচারে মানে দশমিকের পর কতগুলো সংখ্যা আছে সেইটার ওপর ডিপেন্ড করে তোমাকে ডিসাইড করতে হবে বা তোমাকে বুঝতে হবে যে কোনটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা। তো চলো আমি 1 নম্বরেরটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা কি করবে, যে নাম্বারটা দিয়েছে সেটাকে তোমরা লিখে নেবে। তাহলে 22.5 লিখে নিলে, এর পরের লাইনে ইকুয়াল দিয়ে তোমরা কিন্তু দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে প্রকাশ করে নেবে। তাহলে এখানে হচ্ছে 225 লিখবে, আর ডিভাইডেড বাই দশমিকের পর কটা ডিজিট আছে, একটা ডিজিট আছে, তাহলে তোমরা নিচেতে কি লিখবে, একের পিঠে একটা শূন্য দেবে। যেহেতু দশমিকের পর একটা ডিজিট আছে তাই এখানে তোমরা একটা শূন্য বসিয়েছো। যদি দশমিকের পর দুটো ডিজিট থাকতো যেমন এই পরেরটা, এই ক্ষেত্রে তোমরা কি করবে না একের পিঠে দুটো শূন্য বসাবে। তো ওটা যখন 2-এরটা করবো আমি তখন দেখিয়ে দেব। তো তোমরা এখানে কি করবে না উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তো এখানে 225 দিয়েছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। যদিও আমি তোমাদেরকে বর্গ 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু 15 গুণ 15 কিন্তু 225 হয়। কিন্তু তাও এখানে তোমাদের আমি উৎপাদকে বিশ্লেষণ করে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে 5 4 20 আর 5 5 25, তারপর হচ্ছে 5 9 45 আর 9 মানে হচ্ছে 3 3 9। তাহলে এখানে দেখো দুটো 5 আর দুটো 3 পেয়েছো। তো এখানে আমি লিখে নিচ্ছি 5 গুণ 5 গুণ 3 গুণ 3, আর নিচেতে আমি লিখে নিচ্ছি 10 মানে হচ্ছে 5 2 এ 10, ঠিক এই রকম আসছে। এইবার দেখো ওপরের যে সংখ্যাগুলো রয়েছে মানে লবের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা দেখো জোড়ায় জোড়ায় রয়েছে, কিন্তু নিচে যে সংখ্যা রয়েছে সেটার দেখো কোনোটারই জোড়া নেই, না 5-এরটার জোড়া আছে না 2-এরটার জোড়া আছে। যে কোনো একটা সংখ্যার যদি জোড়া না পাওয়া যায়, সেটা লবেই হোক বা হরেই হোক, তাহলেই কিন্তু আমি তাকে পূর্ণবর্গ সংখ্যা বলবো না। পূর্ণবর্গ সংখ্যা আমি তখনই বলবো যখন প্রতিটা নাম্বারের একটা করে জোড়া থাকবে। যেমন 5-এর জোড়া আছে 5, 3-এর জোড়া আছে 3, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। কিন্তু এই নিচেকার সংখ্যাটা পূর্ণবর্গ হচ্ছে না বলে আমি এই গোটা দশমিক ভগ্নাংশটাকেই কিন্তু পূর্ণবর্গ দশমিক সংখ্যা বলবো না। তাহলে তোমরা বুঝতেই পারলে দশমিক সংখ্যার পরে যদি একটা সংখ্যা থাকে সেই ক্ষেত্রে তাদের জোড়া সংখ্যা কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। যদি দশমিকের পর বিজোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলেও কিন্তু আমি সেটাকে পূর্ণবর্গ দশমিক সংখ্যা বলবো না। তো চলো নাম্বার 2-এরটা আমি বলে দিই, তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবে। তো এখানে নিচেতে কি লিখবে, অতএব এখানে
দশমিক সংখ্যার পরে একটি সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যক সংখ্যা আছে। তাই এই যে সংখ্যাটা দিয়েছে এটা একটা দশমিক সংখ্যা, তাই লিখব তাই দশমিক সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 2 তে। তো নাম্বার 2 এরটা আমি ডান পাশে করে নিচ্ছি, তোমাদের জাস্ট এটার সাথে কম্পেয়ার করাবো বলেই আমি এইটুকু পোর্শনটাকে রেখে দিলাম। তো কি দিয়েছে, এটা 1.44 দিয়েছে। পরের লাইনে কি করব, ভগ্নাংশ করে লিখে নেব। তাহলে এটাকে লিখবো 144 লিখবো, আর নিচেতে কত লিখবো, দশমিকের পর দুটো ডিজিট আছে, তাই একের পিঠে কি লিখবো না দুটো শূন্য লিখে দেব। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 44 মানে কিন্তু আমি জানি 12 গুণ 12, এইগুলো প্রচন্ড দরকার লাগে। তো তুমি যখন উৎপাদকে বিশ্লেষণ করবে, মানে এইটা যেমন উৎপাদকে বিশ্লেষণ করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ওটা করতে অনেকটা টাইম লাগে। তো তোমরা যদি পরীক্ষার হলে টাইমটা বাঁচাতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1 থেকে 30 পর্যন্ত বর্গগুলোকে মুখস্থ করে নিতে পারো। এটা তোমাদের অনেক জায়গাতে দেখবে কাজে লাগবে। তো নিচেতে 100 মানে হচ্ছে 10 গুণ 10। তো এই ক্ষেত্রে দেখো তুমি এটারও জোড়া পেয়েছো, আবার এটারও দেখো জোড়া পেয়েছো। তো নিচের জোড়াটা তুমি কেন পেলে, কারণ দশমিকের পর জোড় সংখ্যক সংখ্যা রয়েছে, দশমিকের পর দুটো ডিজিট রয়েছে, সেই জন্যই কিন্তু তুমি নিচেতে এইরকম একটা জোড়া খুঁজে পেলে। তো তোমাদের যদি মনে হয় উৎপাদকে বিশ্লেষণের জন্য, আমি উৎপাদকে বিশ্লেষণ ফর্মেও একটুখানি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে একটু শিফট করে রাইট সাইডে লিখে নিলাম। তো ওপরটাই কি হবে না 144 উৎপাদকে বিশ্লেষণ হবে। তাহলে লিখে নিচ্ছি 144, এটার উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে 2 7 এ 14, 2 2 এ 4, আর হচ্ছে 2 3 এ 6, 2 6 এ 12, তারপর 3 1 কে 3, 3 2 এ 6, 3 4 এ 12, তারপর হচ্ছে 2 2 এ 4। তাহলে ওপরে কি হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তার সাথে হচ্ছে গুণ 2 গুণ 2, আর নিচেতে 100 থাকছে। তাহলে 100 কে যদি এখন উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে 5 2 এ 10 আর 0, তারপর 2 দিয়ে নিয়ে যাচ্ছি, 2 1 কে 2 আর 0, তারপর হচ্ছে 5 2 এ 10। তাহলে নিচেতে এই দুটো 5 কে লিখে নিচ্ছি, প্রথমে 5 গুণ 5, আর নিচেতে হচ্ছে 2 গুণ 2, তাহলে লিখে নিচ্ছি 2 গুণ 2। দেখো এই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক জোড়া জোড়ায় জোড়ায় আছে। দেখো এই যে প্রত্যেক জোড়া জোড়ায় জোড়ায় আছে। তাহলে তুমি কি বলবে, এই যে দশমিক সংখ্যাটা আছে, এই দশমিক সংখ্যাটা একটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা। এইখানে যেটা দিয়েছে পূর্ণবর্গ দশমিক সংখ্যা। এখন এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা কেন হলো, কারণ দশমিকের পরে দুটো ডিজিট রয়েছে, সেই জন্যই হলো, মানে জোড় সংখ্যক সংখ্যা আছে তাই জন্য। সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার 1 এরটা দেখো দশমিকের পর যেহেতু একটা ডিজিট ছিল, নিচেতে দেখো তারা কিন্তু একটা করে জোড়া পায়নি, 5ও জোড়া পায়নি, 2ও জোড়া পায়নি। তাহলে এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয়, আর এটা হচ্ছে একটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা। তো 1 নম্বরেরটা বাকিটা ক্লিন করে আমি উত্তরটা লিখে দিচ্ছি। তো তোমরা কি লিখবে না, অতএব এখানে দশমিক বিন্দুর পরে
দুটি সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যক সংখ্যা আছে। তাই দশমিক সংখ্যাটি মানে এই যে সংখ্যাটা যেটা দিয়েছিল সেই সংখ্যাটা, দশমিক সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। তবে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে যে দশমিক সংখ্যার পরে দুটো ডিজিট থাকলেই সবসময় কিন্তু সেটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা হয় না। তোমরা যেহেতু ক্লাস 7 এর স্টুডেন্ট, সেই কারণে তোমাদের এইখানে যে কটা নাম্বার দিয়েছে মানে দশমিক বিন্দুটা যদি উঠিয়ে দাও, সেটা বাদ দিয়ে যে সংখ্যাগুলো পাচ্ছ সেগুলো কিন্তু সবই এক একটা পূর্ণবর্গ সংখ্যা। মানে এই ক্ষেত্রে হচ্ছে তোমার 225, এটার জন্য হচ্ছে 144, এটা হচ্ছে 625, এটা হচ্ছে 121। এগুলো যদি দেখো এগুলো সবই কিন্তু এক একটা পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে শুধুমাত্র যে হরেই পেয়ার পেতে হয় তা নয়, মানে হরেতেই যে জোড়া পেতে হয় তা নয়, লবেতেও কিন্তু জোড়া পেতে হয়। ক্লাস 7 বলে তোমাদের যে লবগুলো তোমরা পাচ্ছ সেই লবগুলো কিন্তু প্রত্যেকটাই পূর্ণবর্গ দিয়েই দিয়েছে। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 3 তে। তো নাম্বার 3 এরটাতে কি দিয়েছে দেখো, 625 মানে 62.5। তো প্রথম লাইনে এটাকে কি করব না ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে ওপরে হচ্ছে 625 আর দশমিকের পর যেহেতু একটা ডিজিট আছে তাহলে এখানে কি লিখবো না একের পিঠে একটা শূন্য লিখে দেব। তো এটা তোমরা দেখেই বুঝতে পারছো দশমিকের পর যেহেতু একটা ডিজিট রয়েছে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কোনোভাবেই হবে না, মানে পূর্ণবর্গ দশমিক সংখ্যা কোনোভাবেই হবে না। তো তাও আমি একটু করে দিচ্ছি। তো 30 অবধি মুখস্থ করতে বলেছিলাম, 25 25 কিন্তু 625 হয়, তাহলে আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি 25 গুণ 25। কোনো রকম ভাবে কিন্তু তোমাকে জোড়া নিয়ে আসতে হবে। আর নিচেতে কি হবে না 5 2 10 হয়, তো উৎপাদকে বিশ্লেষণ করে কিন্তু লিখে দিলাম। এটাও কিন্তু অ্যাকচুয়ালি উৎপাদকে বিশ্লেষণ করেই আমি লিখেছি। আর আগের যে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম সেগুলো কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, কারণ প্রতিটা সংখ্যা কিন্তু আমার মৌলিক সংখ্যা ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ 25 আর 25 জোড়া পেয়েছে, কিন্তু এই 5 আর এই 2 কিন্তু জোড়া পাইনি। তো সেই জন্য আমি কি লিখে নেব না অতএব এখানে দশমিক বিন্দুর পর একটি সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যক সংখ্যা আছে। তাই দশমিক সংখ্যাটি মানে যেটা তোমাকে দিয়েছে একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয়। বিজোড় সংখ্যক সংখ্যা আছে বলে এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 4 এ। তো নাম্বার 4 এরটা কি দিয়েছে দেখো, 12.1 মানে 12.1। তো পরের লাইনে এটাকে ভগ্নাংশ করে লিখে নেব 1 to 1, আর নিচেতে দশমিকের পর যেহেতু একটা ডিজিট রয়েছে সেই জন্য একটা শূন্য দিয়ে দেবো একের পিঠে। তো এই ক্ষেত্রেও ওপরটা দেখো হবে
11 11 121 হয়, তাহলে 11 গুণ 11 করে নিলাম, আর নিচেতে হচ্ছে 5 গুণ 2 করে নিলাম। তো এই ক্ষেত্রেও দেখো এ জোড়া পেয়েছে, কিন্তু এরা কেউই তাদের জোড়া কিন্তু পায়নি। তাহলে লিখে নিচ্ছি, অতএব এখানে দশমিক সংখ্যার পরে একটি সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যক সংখ্যা আছে। তাই দশমিক সংখ্যাটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এগুলো খুবই ইজি ম্যাথ ছিল। তো চলো এবার চলে যাই নাম্বার 3 তে। তো নাম্বার 3 এরটাই কি দিয়েছে দেখো, নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। তো 1 নম্বরে যেগুলো দিয়েছিল সেগুলোকে কিন্তু বর্গের মান নির্ণয় করতে দিয়েছিল, এই দেখো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বর্গমূলের মান নির্ণয় করতে বলছে। তো চলো 1 নম্বরে যেটা দিয়েছে সেটা করে নিই। তো প্রথমে দিয়েছে 4.41, এইটা দিয়েছে। তো পরের লাইনে এটা কি করব না ভগ্নাংশে প্রকাশ করে নেব। তো এটা কি হবে না 441 হবে, আর নিচেতে কি হবে না দশমিকের পর যেহেতু দুটো ডিজিট আছে সেই জন্য একের পিঠে দুটো শূন্য বসে যাবে। এখন বর্গমূল বার করতে বলেছে, এই যে, তার মানে এখানে লিখে নেব সংখ্যাটির বর্গমূল করে পাই। এই কথাটা লেখার পরই কিন্তু তোমরা এই যে চিহ্নটা সেটা কিন্তু দিতে পারবে। তাহলে 441 ডিভাইডেড বাই 100। তো তোমরা এইটা লেখার পর কিন্তু ডাইরেক্টলি এই লাইনটা কখনোই লিখে দিতে পারবে না, সেটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। অবশ্যই এই লেখাটা লিখে দেবে। আর যদি কোনো রকম ভাবে এই লাইনটা তোমরা লিখতে ভুলেও যাও, ডাইরেক্টলি ধরো এটা লিখে দিলে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পাশেতেও এইখানে লিখে নিতে পারো যে সংখ্যাটি বর্গমূল করে পাই। তো এর পরের লাইনে কি হবে না 441 এর বর্গমূল করে নিতে হবে। তাহলে এখানে দু রকম ভাবে বর্গমূল করা যায়, একটা উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল করা যায়, আর একটা ভাগ প্রক্রিয়ায় করা যায়। তো আমি তোমাদের এই ক্ষেত্রে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করাটা দেখিয়ে দিচ্ছি। পিছন দিক থেকে দুটো করে ডিজিট জোড়া নিয়ে নেবে। এ দেখো এইটা একটা জোড়া নিলে আর এইখানে একটা জোড়া নিলে, ঠিক আগের যে প্রসেস ছিল সেই প্রসেসের মতনই। তারপর কি করবে না প্রথম যে সংখ্যাটা আছে সেইটাকে নিয়ে যাব। তো এমন ভাবে সংখ্যাগুলোকে আমি বর্গ করব যেন এই 4-এর থেকে কম থাকে বা 4-এর সমান হয়ে যায়, তার থেকে যেন বেশি না হয়। দেখো 1 1 কে 1, 2 2 এ 4, তাহলে আমি কি করব না 2 2 এ 4 বসাবো। তাহলে এই ক্ষেত্রে মিলে গেল। এখন যখন নামবে সংখ্যা কিন্তু জোড়ায় নামবে, তাহলে একটা 4 নামলো আর 1 নামলো, দেখো সংখ্যা দুটো জোড়া একসাথে নেমে পড়লো। এখন এইখানে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার আমি ডবল করব। তাহলে ডবল করা মানে হচ্ছে 2 দিয়ে গুণ করা, তাহলে 2 2 এ কত হয় না 4 হয়। এখন এই যে 4টা আমি পেয়েছি, 4-এর পাশে আমাকে এমন একটা সংখ্যা লিখতে হবে সেই সংখ্যাটা দিয়েই কিন্তু আমি গুণ করে নেব। তাহলে এখানে যদি আমি 1 লিখি তাহলে আমাকে 1 দিয়েই গুণ করে নিতে হবে। এখানে যদি আমি 2 লিখতাম তাহলে এখানেও 2 দিয়ে আমায় গুণ করে নিতে হতো। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমি 1 দিয়েই যদি গুণ করে নিই তাহলেই দেখো আমি এই সংখ্যাটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে 1 1 কে 1 আর 4 1 কে 4, তাহলে এখানে আমি 1 লিখলাম আর এখানেও আমি 1 লিখলাম। তাহলে কি বোঝাচ্ছে না 41 1-এতে 41 হচ্ছে, তাহলে মিলে গেল। তার মানে এই সংখ্যাটার বর্গ করলে এইটা আমরা পাবো,
আর 441কে বর্গমূল করলে আমরা 21 পাবো। তো এখানে আমরা 441 বর্গমূল করছি, তার মানে এখানে আমি লিখে নেব 21 গুণ 21, মানে দুটো 21কে গুণ করলে কিন্তু আমি এইটা পাবো। যখনই আমি জোড়ায় 21 লিখছি তখন কিন্তু মাথার ওপরে বর্গমূলের সাইনটা কিন্তু আমি দেব। আর নিচেতে দেখো 100 মানে কিন্তু 10 গুণ 10। যখন আমি দুটো 21-এর জায়গায় একটা 21কে বসাবো তখন কিন্তু আমি আর বর্গমূলের সাইনটা দেব না। দুটো 21-এর জায়গায় একটা 21 আর দুটো 10-এর জায়গায় আমি একটা 10 বসালাম। এখন এটা দেখো ভগ্নাংশে রয়েছে। এখন যেহেতু এই একের পিঠে একটা শূন্য আছে হরেতে, সেই জন্য কিন্তু আমি লবের যে সংখ্যাটা আছে সেটা ফার্স্টে লিখে নেব, এবং যেহেতু এটা একটা শূন্য আছে একের পিঠে, আমরা কি করব, পিছন দিক থেকে একটা ডিজিটের আগে কিন্তু দশমিকটা বসিয়ে দেব। তার মানে 1 এর আগে দশমিকটা বসবে। সংখ্যাটা তাহলে কত বেরোচ্ছে না 2.1 বেরোচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, অতএব 4.41 সংখ্যাটির বর্গমূলের মান হলো 2.1। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 2-তে। আরেকটা জিনিস তোমরা একটু লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু প্রত্যেকটা নাম্বার দশমিকের পর দেখো জোড় সংখ্যক রয়েছে। এখানে দেখো দুটো রয়েছে, এখানেও দেখো দুটো রয়েছে, এখানে দেখো 4টে রয়েছে, এখানেও দেখো 4টে রয়েছে। তার মানে এই প্রতিটা সংখ্যাকে কিন্তু বর্গমূল করার সাহস আমি দেখাতে পারবো। কিন্তু পয়েন্টের পর যদি আমরা এখানে একটা ডিজিট দেখি, তার কিন্তু বর্গ করা সম্ভব, বর্গমূল করা কিন্তু কখনোই সম্ভব নয়। সেই জন্য দেখো এই সংখ্যাটার আমরা বর্গমূল করতে পেরেছি, দিয়ে আমরা এই সংখ্যাটা পেয়েছি। কিন্তু এই সংখ্যাটার যদি আমরা আবার বর্গমূল করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর করতে পারবো না, কারণ দশমিকের পর এই ক্ষেত্রে কিন্তু একটা ডিজিট রয়েছে। মানে বর্গমূলের কথা বলছি, দুবার বর্গমূল বলছি। তো চলো এবার নাম্বার 2টা দেখে নিই। নাম্বার 2 এরটা কি দিয়েছে দেখে নাও, দিয়েছে 2.25। তাহলে প্রথম লাইনে এটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করে নেব, 225 ডিভাইডেড বাই দশমিকের পর দুটো ডিজিট, তাই এখানে একের পিঠে দুটো শূন্য বসে যাবে। এর পরের লাইনে আমি কি করব না বর্গমূল করব, যেহেতু বর্গমূল করতে দিয়েছে 225 লিখে নিলাম আর নিচেতে 100 লিখে নিলাম। দেখো আমি যেহেতু লেখাটা লিখিনি তাই আমি পাশে লিখে নেব বর্গমূল করে পাই। তো পরের লাইনে ইকুয়াল দিয়ে 15 15 125 হয়, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 15 গুণ 15 আর নিচেতে 10 গুণ 10। বর্গমূলের সাইনটা দিয়ে নেব, যাই বর্গমূল থেকে বার করব এটা কি হয়ে যাবে না দুটো 15-র জায়গায় একটা 15 আর দুটো 10-এর জায়গায় একটা 10। পরের লাইনে কি করব না যেহেতু দশমিকের পর একটা না একের পিঠে একটা শূন্য রয়েছে, তার মানে হরের সংখ্যাটাকে লিখে পিছন দিক থেকে আমি একটা ডিজিটের আগে দশমিকটা বসিয়ে দেব। তো এখানে একটা উত্তর লিখে নেব, অতএব 2.25 এর বর্গমূল বা বর্গমূলের মান হলো 1.5। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 3-তে। তো নাম্বার 3 এরটা কি দিয়েছে দেখো, 0.0256 দিয়েছে। তাহলে প্রথমে এটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করে নেব, ওপরে লিখবো 0256 যেটা আছে লিখে নিলাম, ডিভাইডেড বাই দশমিকের পর দেখো 4টে ডিজিট আছে, তাহলে এখানে কি লিখবো না একের পিঠে 4টে শূন্য দিয়ে দেব। তো এই ক্ষেত্রে দেখো সংখ্যাটা যেটা প্রথম লাইনে আছে 0256, তো 0256 লেখাও যা 256 লেখাও কিন্তু তাই, সেই জন্য এখানে আমি শূন্যটাকে মুছে দিলাম। তোমরা সেটা লিখেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে আমি পরের লাইনে বর্গমূল করে নিচ্ছি, তাহলে বর্গমূলের সাইন দিয়ে 256
আর নিচেতে একের পিঠে 4টে শূন্য বসিয়ে দেব এবং পাশে আমি অবশ্যই লিখে নেব বর্গমূল করে পাই। এখন 16 হচ্ছে 256, তাহলে আমি লিখে নিচ্ছি 16 গুণ 16। তোমরা এটাকে উৎপাদকেও বিশ্লেষণ করতে পারো, তোমাদের মন পছন্দ মতন তোমরা করে নেবে। আর নিচেতে হচ্ছে 100 গুণ 100। দেখো এখানে দুটো শূন্য 4টে শূন্য, এখানে টোটাল 4টে শূন্য। তো যেহেতু এটা এখনো আমরা বর্গমূল করিনি, তাই বর্গমূলের সাইনটা কিন্তু দিয়ে রাখতে হবে। পরের লাইনে আমরা কি লিখবো, দুটো 16-র জায়গায় একটা 16 আর দুটো 100-র জায়গায় কিন্তু একটা 100। এখন আমরা প্রথমে সংখ্যাটাকে লিখে নেব 1 আর 6, আর নিচেতে যেহেতু দুটো শূন্য আছে তাহলে পিছন দিক থেকে দুটো ডিজিটের আগে কিন্তু দশমিকটাকে বসিয়ে নেব। বসিয়ে নিলাম। এখন দশমিকের আগে যেহেতু কোনো সংখ্যা নেই সেই জন্য আমরা একটা শূন্য লিখে দেব। তাহলে এখানে লিখে নিচ্ছি অতএব 0.0256 এর বর্গমূলের মান হলো 0.16। দেখো তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4-এ। নাম্বার 4-এরটা কি দিয়েছে দেখো, 0.0484। এটার বর্গমূল করতে বলেছে, তাহলে প্রথম লাইনে কি করব, এটাকে ভগ্নাংশ আকারে লিখে নেব। তাহলে এখানে নিচেতে কটা হবে, একের পিঠে শূন্য না 4টে হবে, তাহলে একের পিঠে 1 2 3 4, যেহেতু 4টে ডিজিট আছে। এবার পরের লাইনে বর্গমূল করে নেব, তাহলে বর্গমূল মানে হচ্ছে 484 আর নিচেতে হচ্ছে 10000। তাহলে এটাকে কি লিখবো পাশে, বর্গমূল করে পাই। আমাদের কিন্তু কোনো শখ নেই বর্গমূল করার, এখানে কিন্তু বর্গমূল করতে দিয়েছে বলে সেই জন্য আমরা বর্গমূলটা করছি। তো ইকুয়াল দিয়ে পরের লাইনে 4 8 4, এটা কিন্তু 22-এর বর্গ, তাহলে আমি লিখে নিচ্ছি 22 গুণ 22। তোমরা যদি 30 অব্দি মুখস্থ করে রাখতে পারো, তোমাদের মতন কিন্তু বুদ্ধিমান মানুষ আর পাওয়া যাবে না। আর নিচেতে 10,000-এর জায়গায় লিখে নেব 100 গুণ 100। এখন এটারও বর্গমূলের সাইন কিন্তু দিয়ে রাখবো। নিচেতে লিখবো 22, দুটো 22-এর জায়গায় একটা 22 আর দুটো 100-র জায়গায় কিন্তু একটা 100। ইকুয়াল দিয়ে কি লিখবো না 22-কে লিখে নেব, আর এখানে যেহেতু একের পিঠে দুটো শূন্য আছে সেই জন্য কিন্তু তোমরা পিছন দিক থেকে দুটো ডিজিটের আগে দশমিকটা বসিয়ে নেবে, আর দশমিকের আগে যেহেতু সংখ্যা নেই তাই একটা 0 বসিয়ে নেবে। তাহলে লিখে নিলাম অতএব 0.0484 এর বর্গমূলের মান হলো 0.22। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো পেজের বাকি অংশটা ডেসক্রাইব করে দিই। তো দেখো এরপর কি বলেছে, তো কি বলছে দেখো, ভাগ পদ্ধতিতে ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল করেছি। ধনাত্মক মানে কি, পজিটিভ সংখ্যা, এবং অখণ্ড সংখ্যা মানে কি, যেমন ধরো 121 বা হচ্ছে 144, এই সমস্ত সংখ্যাগুলোর কিন্তু বর্গমূল করেছি। এইগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোই দেখো কোনো ধরনের দশমিক নেই, পুরো গোটাগুটি সংখ্যা। তো এই সংখ্যাগুলোর এতক্ষণ আমরা বর্গমূল করেছি, কিন্তু ভাগ পদ্ধতিতে দশমিক সংখ্যার বর্গমূল করতে পারি কিনা দেখি। মানে এই যে এই সংখ্যাটা যেটা দিয়েছে দেখো 0.0121, এই যে দশমিক সংখ্যার বর্গমূল করা যায় কিনা সেইটা এখন আমরা দেখে নেব। তো প্রথমে 16-র দাগে কি বলেছে দেখো, বলছে এত এর বর্গমূল ভাগ পদ্ধতিতে কিভাবে সম্ভব চেষ্টা করি। তাহলে প্রথমে দেখো সংখ্যাটাকে বসিয়ে নিয়েছে, এখন জোড়া জোড়া নেব, তাহলে এইখানে একটা জোড়া আর এইখানে একটা জোড়া নিয়ে নিয়েছে। তাহলে প্রথম যে জোড়াটা রয়েছে সেই জোড়াটার মধ্যে দেখো 0 1 রয়েছে,
তাহলে আমরা বর্গ করতে করতে যাব, বর্গ করা মানে হচ্ছে 1 1 কে 1, 2 2 এ 4 এইরকম করতে করতে যাব। তো সেটাই দেখো করেছে, 1 1 কে এখানে 1 করে নিয়েছে, দিয়ে দেখো এখানে কিন্তু শূন্য বেরিয়েছে, যেটা লেখে নি। এখন জোড়ায় জোড়ায় নামবে বলেছি, তাই দেখো এখানে কিন্তু জোড়ায় জোড়ায় নেমেছে। তাহলে এইটার এখন কি করব না 2 গুণ করব, 1 এর সাথে 2 গুণ করলে 2 বেরোয়, আর 2 এর সাথে আমি কি বলেছিলাম, পাশে যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা দিয়েই কিন্তু আমাদের গুণ করতে হয়। তাহলে পাশে 1 লেখা মানে এখানে 1 দিয়েই আমরা গুণ করব। দেখো 21 1 এ কিন্তু 21ই বেরোয়, দেখো 21 1 এ ওরা কি করেছে, এখানে 21 লিখে দিয়েছে, নিচে নিচে দেখো শূন্য বেরিয়ে গেছে। তো এই ক্ষেত্রে একদম প্রথমে যদি তোমরা লক্ষ্য করো, এই যে 1 1 কে 1 বসানোর আগে এই সংখ্যাটায় যেহেতু দশমিক রয়েছে, তার আগেতেই যে সেই দশমিকটা কিন্তু প্রথমে আগে ওরা বসিয়ে নিয়েছে। তো এই জিনিসটাই জাস্ট রয়েছে, তো এটাই জাস্ট এখানে দেখার। তো এইভাবেই এটাকে জাস্ট করতে হয়। তো চলো এখানে কি লিখেছে দেখে নিই। বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতে হবে। তো দেখো এইখানে কিন্তু পয়েন্টের পর 4টে ডিজিট রয়েছে, তার মানে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে, তাই দশমিকের ডান দিক থেকে 2টি করে সংখ্যা মাথায় তীর চিহ্ন দিলাম। তাহলে ডান দিক থেকে তীর চিহ্ন দিল, এই যে প্রথমে নিল, তারপরে এই যে নিল, আমি যেটা দেখালাম তোমাদের। তারপর কি বলেছে, জোড় না হলে শূন্য দিয়ে জোড়া করা হয়। ও মানে কোনো ক্ষেত্রে ধরো তোমাদের, মানে কোনো ক্ষেত্রে ধরো দিয়েছে তোমাদের 0.121 দিয়ে দিয়েছে, এটার তো বর্গমূল করা সম্ভব নয়, আমরা বুঝতেই পারছি। যদি সেই ক্ষেত্রেও হয় তাহলেও আমরা একটা শূন্য দিয়ে নেব, কিন্তু এটা শূন্য দিয়ে নিলেও আমরা কিন্তু কোনোভাবেই বর্গমূল করতে পারবো না, কারণ দশমিকের পর লাস্টের দিকে শূন্য কিন্তু কোনো ধরনের ভ্যালু থাকে না, আর দশমিকের পর বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে তো আমরা সেটার বর্গমূল করতেই পারবো না। তো তারপর কি বলেছে, ও অখণ্ড সংখ্যার ক্ষেত্রে, অখণ্ড সংখ্যা মানে যেই সংখ্যাগুলো সামনের দিকে আছে, মানে ধরো রয়েছে 1 2 1, এর তো আগে দশমিক নেই, তো এই যে সংখ্যাটা ধরো এখানে রয়েছে 0.21 রয়েছে, তাহলে এই ক্ষেত্রে তুমি এই সংখ্যাটাকে অখণ্ড সংখ্যা বলবে। তো তারপর কি বলেছে, ও অখণ্ড সংখ্যার ক্ষেত্রে যে নিয়মে ভাগ পদ্ধতিতে বর্গমূলের নিয়ম করেছি সেইভাবেই এগোলাম, মানে যেভাবে আমরা ভাগ প্রক্রিয়ায় করেছি সেভাবেই নর্মালি কিন্তু এটাকে করা হলো, তাই হয়েছে। তো এরপরে কি বলেছে দেখে নি। এখন তোমাকে এই যে সংখ্যাটা রয়েছে মানে 1.21, এইখানে দেখো দশমিক ছাড়া যদি সংখ্যাটা দেখো তাহলে কিন্তু 1 2 1 দিয়েছে, হ্যাঁ ওপরেও দেখো যে সংখ্যাটা দিয়েছে এইখানে, এটাও দেখো 1 2 1ই কিন্তু আছে, তার মানে আলটিমেটলি সবই 11রই কিন্তু বর্গ তোমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু পয়েন্ট গুলো জাস্ট এদিক ওদিক করে তোমাদেরকে ডেসক্রাইব করে বোঝানো হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হবে না জোড়ায় জোড়ায় করবে, দেখো এই দিকেতে প্রথমে জোড়া নিয়ে নিয়েছে দশমিকের ডান পাশে, ঠিক আছে, আর এই দিকের গুলো কিন্তু আলাদাভাবে জোড়া হবে, মানে এই দিকে তোমাকে জোড়াগুলো আলাদাভাবে নিতে হবে। এখানে ধরো আমি কথার কথা বলছি, ধরো এখানে 3 6 রয়েছে, তাহলে এই একটা জোড়া এই একটা জোড়া হলো, এই জোড়াটার সঙ্গে কিন্তু এই জোড়ার কিন্তু কোনোভাবে ম্যাচ খাবে না। এখানে যদি ধরো এরকম রয়েছে, তাহলে এই ক্ষেত্রে এইটাকে একটা জোড়া করব, আর এখানে শূন্য বসিয়ে এইখানে একটা জোড়া করে নেব, আর দশমিকের পরের জোড়াগুলো এরকম এরকম ভাবে হতে হতে যাবে। তো দশমিকের ডান দিককার জোড়া ডান দিকে জোড়া হবে, আর বাম দিককার জোড়াগুলো বাম দিকে হবে। তো এখানে যেহেতু কোনো ধরনের পেয়ার পাইনিও, মানে জোড়া পাইনি, সেই কারণে এই ক্ষেত্রে কিন্তু তুমি একটা 0 বসিয়েও নিতে পারো। এখন প্রথম ক্ষেত্রে তুমি কি করবে, 1 1 কে 1 বসাবে, দিয়ে দেখো এখানে শূন্য বেরিয়েছে, যেটা বসাইনি এখানে। তো এরপরই যেহেতু দশমিকটা রয়েছে তাই দশমিকটা টুক করে কিন্তু ওপরে তুলে দিয়েছে। এইবার 1-এর ডবল করে কিন্তু এখানে 2টাকে বসিয়েছে। 2টা বসানোর পর কি করেছে না দুটো সংখ্যা কিন্তু জোড়ায় একসাথে নেমে গেছে। এখন 2-এর পাশে যে সংখ্যাটা বসাবো সেইটা দিয়েই আমাকে এখানে গুণ করতে হবে। তাহলে 21 1 কে কত বেরোচ্ছে না 21 বেরোচ্ছে, তাহলে এটা কত বেরোলো না 0 বেরিয়ে গেল। তাহলে তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কত বেরোলো না 1.1 বেরোলো। তাহলে কি বললো, অখণ্ড সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূলের সময় ডান দিক থেকে বাম দিকে 2টি সংখ্যার মাথায় তীর চিহ্ন দেওয়া হয়, মানে এইখানে যে অখণ্ড সংখ্যাগুলো আছে সেইগুলোরই কথা বলছে। তো এই ক্ষেত্রে দেখো
বর্গমূলটা যেটা বেরোলো সেটা হচ্ছে 1.1 বেরোলো, আর আগের যেটা বর্গমূল বেরিয়েছিল সেটা দেখো 0.11 বেরিয়েছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। আর তোমাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।